আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। প্রথমে জানিয়ে দিচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার। রাশিয়া, বেলজিয়াম ও জাপানের উদ্দেশ্যে 12 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা আয়োজনে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। জানুয়ারি থেকে বেসামরিক আদালতে বিডিআর হত্যা মামলার বিচার কাজ শুরু হবে, আশাবাদ প্রধানমন্ত্রী। বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুদ্রা পাচার প্রতিরোধ আইন সংশোধন করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এবং আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে মারা গেছে অন্তত 6 জন, আহত 35। এবার রবি ইন্টারনেট নিয়ে প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গণমাধ্যমে গত কয়েকদিন ধরে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সহ দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় তাকে বহিষ্কার করা হয়। আরো জানাচ্ছেন মইনুল আহসান। অবশ্যই যারা এটা মুভ করেছে তাদের মুভ করা উচিত ছিল স্টেট পিটিশন সেপারেটলি। ঈদের আগের কেনাকাটা, ঈদের আগের বাড়ি যাওয়া, হয়তো হরতালটা তেমন জোরালো ভাবে হয় নাই, কিন্তু ওই কারণে তারপরেও যথেষ্ট আমি মনে করি যে ম্যাডামের সহানুভূতিটা শেয়ার করতে পারত জনগণ যদি এটা ঠিক একটা সময় এই হরতালটাকে দেওয়া হতো। গত কয়েকদিন ধরে গণমাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে আইনজীবীদের ভূমিকা সঠিক ছিল না, বাড়ি থেকে উচ্ছেদের পর গণমাধ্যমের সামনে আবেগতাড়িত হয়ে বক্তব্য রাখায় খালেদা জিয়ার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ঈদের আগে হরতাল কর্মসূচির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করার পরই ব্যারিস্টার নাজমুল হুদার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কানাঘুষা শুরু হয়। এ পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে রোববার অনেকটা আকস্মিকভাবে স্থায়ী কমিটির বৈঠক ডাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে বৈঠক চলাকালে দলের দফতর সম্পাদক রিজভী আহমেদ নাজমুল হুদার বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। সুপ্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, জনাব, আপনি দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যমগুলোতে নিজের ইচ্ছামাফিক বক্তব্য প্রদান করছেন, যা দলের স্বার্থ ও শৃঙ্খলা বিরোধী। ইতিপূর্বে আপনাকে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকা এবং গঠনতান্ত্রিক বিধি বিধান মেনে চলার জন্য বারংবার সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু তা অগ্রাহ্য করে আপনি সংগঠন বিরোধী অপতৎপরতা অব্যাহত রেখেছেন। আপনার এসব কার্যকলাপ দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। দলের গঠনতন্ত্রের 5 গ ধারা মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের স্থায়ী কমিটির বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের চেয়ারপারসনের বাড়ি নিয়ে আইনি পদক্ষেপের বিভিন্ন দিক সহ ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়া, বেলজিয়াম ও জাপানের 12 দিনের রাষ্ট্রীয় সফরে রাতে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়ে যান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা, মন্ত্রী পরিষদের সদস্য, চিফ হুইপ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। আগামীকাল শেখ হাসিনা লন্ডন হয়ে রাশিয়ার বাণিজ্যিক রাজধানী সেন্ট পিটার্সবার্গে পৌঁছবেন। সেখানে তিনি রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক ও কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করবেন। এর বাইরে 23 নভেম্বর সেন্ট পিটার্সবার্গে বাঘ সম্পদ সংরক্ষণ সম্পর্কিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন তিনি। 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
পাশাপাশি চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াওয়ের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। 25 ও 26 নভেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্ট হয়ে ব্রাসেলসে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, বেলজিয়ামের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সাথে আলাদা আলাদা বৈঠক করবেন। এছাড়াও 27 নভেম্বর থেকে জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 দিনের জাপান সফরে তিনি সে দেশের প্রধানমন্ত্রী নাওতো কানোর সাথে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও সম্রাট আকিহিতোর সাথে দেখা করবেন। পদ্মা সেতু নির্মাণে জাপানের সহায়তা ও অন্যান্য প্রকল্পে দেশটির সহায়তা চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ 42 জন। 2 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। নানা আয়োজনে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে 71-এর মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। এ উপলক্ষে সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের মর্যাদা সমুন্নত রাখতে কাজ করছে সরকার। মানস ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। এই দিনে 1971 সালে পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সৈনিকরা বিদ্রোহ করেন। মুক্তিযোদ্ধা আর বিভিন্ন আধা সামরিক বাহিনীর সদস্যদের সাথে সম্মিলিতভাবে আক্রমণে অংশ নেন দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা দিবস হিসেবে তাই প্রতি বছর 21শে নভেম্বর জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে মুক্তিযুদ্ধে তাদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা। শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জেডিও আহমেদ এবং বিমান বাহিনী প্রধানের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ইনামুল বাড়ি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের দেয়া সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 64 কোটি টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধের জন্য বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন আমরা নির্মাণ করে দিচ্ছি এবং যারা ভূমিহীন ও অসচ্ছল সেই মুক্তিযোদ্ধা প্রায় 3000 মুক্তিযোদ্ধার জন্য আমরা পাকা ভবন নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। তাছাড়া মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, বিশেষভাবে চিকিৎসা দেওয়ার জন্য তেজগাঁওয়ের একটা আলাদা হাসপাতালও আমরা নির্মাণ করার প্রকল্প হাতে নিয়েছি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও অধিকার সংরক্ষণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমি যতক্ষণ ক্ষমতা আছি বা আমি বেঁচে থাকতে আমি চাই না যে কোনো মুক্তিযোদ্ধা বা তার পরিবার কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন করুক। আমরা শুধু মুখে মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান এটা শুধু মুখে বলা না, তাদের মর্যাদাটাও যাতে সমুন্নত রাখে অবশ্যই আমরা সে ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে উপহার তুলে দেন। 7 বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্য, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাব পাওয়া মোট 53 জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকাররা অনুষ্ঠানে অংশ নেন। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আগামী জানুয়ারি থেকে বেসামরিক আদালতে বিডিআর হত্যা মামলার বিচার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী আশা করেন আগামী 2-3 মাসের মধ্যে ঢাকার বাইরে বিডিআর ইউনিটগুলোতে বিদ্রোহের বিচার কাজ শেষ হবে। আর পীরখানা বিচার কাজ শেষ হতে 6 থেকে 7 মাস লাগতে পারে। মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনী প্রধান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তবে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে যোগ দেননি। এতে সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করতে সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন ও জনবল বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সাফল্য ও ভাবমূর্তির প্রশংসা করে তিনি বলেন, প্রশিক্ষণ ও সরঞ্জাম আদির ব্যবস্থা সহ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে। বিডিআর এর বিচার কাজ 2 ভাগে সম্পন্ন হচ্ছে, একটি বিদ্রোহের, অপরটি ফৌজদারি অপরাধ। বিদ্রোহের বিচার কাজ দ্রুত করার জন্য আমি ডেলিগেশন অফ পাওয়ারের ব্যবস্থা করে দিয়েছি। ফলে ঢাকার বাইরে বিডিআর ইউনিটগুলোর বিচার কাজ আগামী 2-3 মাসের মধ্যেই সম্পন্ন হবে এবং পিলখানার বিচারও কিছুদিন সময় লাগতে পারে। তো সিভিল কোর্টের বিচারের জন্য সিআইডির চার্জ